আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সমকালীন জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ নিয়ে টকশো স্বাধীন বাংলাদেশ এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে এসেছেন অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান। তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক। জনাব মেজর জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে, বিশেষ করে গাজা এবং লেবাননে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ নিয়ে কথা বলবো। এই যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। জনাব মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান, আমরা যে গাজায় এবং লেবাননে যে যুদ্ধ চলছে দীর্ঘ প্রায় 1 বছর ধরে, বিশেষ করে গাজায়, সেই যুদ্ধে এখন পর্যন্ত অনেক প্রাণহানি ঘটেছে। আপনি বিস্তারিত কথা বলবেন। সর্বশেষ আমরা যদি বলি যে এই যুদ্ধ তো থামছেই না, উপর্যুপরি মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই যুদ্ধ বিরতির একটি প্রস্তাব উঠেছিল, সেই প্রস্তাবে ভেটো দিয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? গাজা এবং ইসরায়েলের যে সংঘাত, যেটা দিয়ে শুরু হয়েছে সর্বশেষ মধ্যপ্রাচ্য সংকটের সূত্র, এটা তো সবসময় সংকট লেগেই আছে। সেটা হচ্ছে 7ই অক্টোবর 2023। যে গাজা মাত্র 340 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট মতো, ইসরায়েলও খুব বড় না, 22,000 স্কোয়ার কিলোমিটার মতো। তবে এরা আকাশপথে, নৌপথে এবং স্থলপথে, তাদের না আছে কোনো বাহিনী, আর নেভি এয়ারফোর্স তো নাই, গ্লাইডার ব্যবহার করে তারা আক্রমণ করে। এবং তারা যেটা করতে পারে, ইজিপশিয়ান ইন্টেলিজেন্স থেকে কিন্তু ইসরায়েলকে বলা হয়েছিল, কিন্তু তারা এটাকে গুরুত্ব দেয় নাই। তারা মনে করছে না, এরা কিছু হবে না, এরকম করার সামর্থ্য রাখে না, কারণ এটা তো একটা অবরুদ্ধ ভূখণ্ড এবং এর বলা হচ্ছে ওপেন এয়ার জেল, যেটাকে বলা হয়। তো যা এখন এই গাজার যে ওই সাথেই, তার আগে বলে রাখি, এই হামাস ইসরায়েলের বিপক্ষে, এটা কিন্তু হামাস আপনার মূল যে সংগঠন ফাতার একটা বিপরীত প্যারালাল একটা সংগঠন করার জন্যই তাদেরকে উৎসাহ দিয়েছে এই হামাসের উত্থান, এবং তার মধ্যে বেড়া হয়েছে। এখন হামাস সবচেয়ে বেশি পপুলার একটা সংগঠন, গাজাতে তো আসি, এবং এর প্রভাব আপনার পশ্চিম তীরেও আছে। এখন কত ধরনের যে অস্ত্র ব্যবহার করেছে এবং কত হাজার টন করা হয়েছে, মানে বোমা ফেলা হয়েছে, তার কোনো ইয়াত্তা নাই। ঘটনা হয়েছে গাজায় এখন কয়েকটা বিল্ডিং দাঁড়ায় আছে, সেটা গোনা যেতে পারে। হতাহতের কথা আপনি বলেছেন। এখন এই যে সর্বশেষ যুদ্ধ বিরতির যেটা ব্যাপার, এখন এখানে সবচেয়ে বড় যে বাধা হচ্ছে, এটা হচ্ছে ইসরায়েলের আভ্যন্তরীণ বিষয়। আভ্যন্তরীণ বিষয়টা কি? ওরা 200 জনের উপরে জিম্মি নিয়ে গিয়েছিল, জীবিত জিম্মি। তার মধ্যে কয়েকজন মরে গেছে, কয়েকজনকে তারা বন্দি বিনিময় হয়েছে, কয়েকজন ইসরায়েলের গুলিতে মারা গেছে উদ্ধার করতে গিয়ে, আবার কয়েকজন জীবিতকে উদ্ধার করছে। এটা হচ্ছে এখনো প্রায় 100 জনের মতো বন্দি হামাসের হাতে আছে বলে ইসরায়েল মনে করছে, রাইট। তো এই যে 100 জন আছে, সেটাকে উদ্ধার করার জন্য তারা করছে, এবং ওই অজুহাতে তারা যুদ্ধ চালা যাচ্ছে এবং সব কিছু ধ্বংস করে দিচ্ছে, যা পাচ্ছে সব ধ্বংস করছে। আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা যখন কথা বলছি, এই কথাটা রেকর্ড হচ্ছে, এখন থেকে কয়েক মিনিটের মধ্যে আবার কয়টা গুলি, কয় জায়গায় তারা বিমান হামলা চালায় বা ক্ষেপণাস্ত্র মারে, এবং কতজন নিহত হবে সেটা বলা মুশকিল। বাস্তব যেমনটি হয়েছে গত রাতেও, আপনি এর মধ্যেই জানেন যে গত রাতে 2 দফা হামলা করেছে উত্তর গাজায়, সেখানে প্রায় 88 জন প্রাণহানি ঘটেছে, এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এবং এটি প্রত্যেক দিনেরই দৃশ্য, প্রায় প্রত্যেক দিনই কয়েক ডজন করে মানুষ হতাহত হচ্ছেন। এটি প্রতিদিনের একটি রুটিন ওয়ার্ক যেন। আরেকটা জিনিস আপনাকে কেটে করি, প্রাথমিকভাবে ইসরায়েল 3 মাসের জন্য এই গাজা অপারেশন করার পরিকল্পনা করেছিল। আর ইসরায়েল এ পর্যন্ত কোনো জায়গায় বিভিন্ন খণ্ড খণ্ড যুদ্ধ হয়েছে, কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, 2 সপ্তাহ 3 সপ্তাহ। গাজার যে অপারেশনগুলো করছে এর আগে, সেগুলো করছে, কিছুদিন পরে আবার তারা চলে আসছে। কিন্তু এইটা যে এত লম্বা হবে এবং হামাসের প্রতিরোধ সক্ষমতা এত বেশি, তারা কল্পনাও করতে পারে নাই। এবং দেখেন, একটা অবরুদ্ধ জায়গায় তারা এই অস্ত্র কোত্থেকে পাচ্ছে এবং কিভাবে ইসরায়েলের সর্বাধুনিক প্রযুক্তির ট্যাঙ্কে ধ্বংস করে দিচ্ছে,
এই গত কয়েকদিনে ইসরায়েলের অনেক সৈন্য নিহত হয়েছে এবং ইসরায়েলের জন্য এখন সবচেয়ে বড় সমস্যাটা যেটা হচ্ছে, ওদের প্রায় 1 কোটি মতো লোক আছে, তার ভিতরে যে আরব জনগোষ্ঠী আছে। ইসরায়েল যেহেতু ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে, প্রচুর লোক ইউরোপে, আমেরিকায় আসছে। এইটা ছোট্ট কথা বলি, এই যে ইসরায়েলের যে সমস্ত সেটলারগুলো যারা কোনো নিয়ম কানুন মানে না, তারা কিন্তু ওই আমেরিকায় থেকে আসে, এসে এই যে ফিলিস্তিনিদেরকে মারে কাটে বসতি স্থাপন করে আবার তারা চলে যায়। যারা মনে আছে যে আমেরিকার আইনে যদি বিচার না করতে হয়, সেজন্য আফগান যুদ্ধবন্দীদেরকে গণতম বিয়ে রাখা হয়েছিল। তো ওরকম একটা লয়ের আন্ডারে যাতে তারা না পড়ে, সেই জন্য এই কাজগুলো করে। আচ্ছা, এখন ইসরায়েলি প্রাইম মিনিস্টার খুব দুর্বল অবস্থায় আছে, তার বিরুদ্ধে আইন মানে ওনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, সেই বিচার প্রক্রিয়া এই কিছুদিন পরে শুরু হওয়ার সম্ভাবনা আছে এবং তাতে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ আছে। তার মানে ওনার জেল হবে, মানে একটা বড় ধরনের দণ্ড হতে পারে এবং আন্তর্জাতিক আদালতেও তিনি কিন্তু বিচারের মুখোমুখি হতে পারেন। আন্তর্জাতিক বিষয়টা আমি পরে আসতেছি। দেখেন তার অভ্যন্তরেই, আচ্ছা যাক বলছি আমি, যখন আপনি তুলেছেন, আন্তর্জাতিক আদালতে বিচার হয়েছে নেতানিয়াহু এবং আপনার প্রতিরক্ষা মন্ত্রীকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। তো ওদের তো কোথাও যাওয়ার দরকার নেই, ওটা আমেরিকায় সাথে যেতে পারে, আমেরিকায় তাদের অ্যারেস্ট করতে হবে না, রাইট। এবং ইসরায়েল আমেরিকার একটা অঙ্গরাজ্যের মতো, কিন্তু এটা সব থেকে শক্তিশালী অঙ্গরাজ্য এবং তা এবার নির্বাচনে এই জুইস লবি প্রভাব বিস্তার করে এই যে ইনকামিং যে গভর্নমেন্ট আসছে, অর্থাৎ সেখানেও তারা অর্থায়ন করেছে। তারা কংগ্রেস এবং সিনেট দুটাতে তারা মেজরিটি পেয়ে গেছে। আপনি যেমনটি বলছিলেন যে প্রথমে 3 মাসের জন্য যুদ্ধ করতে চেয়েছিল ইসরায়েল, কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধকে আজকে টেনে 1 বছরেরও বেশি সময় হয়ে যাচ্ছে। গাজায় সেখানে অবকাঠামো ধ্বংস করতে পেরেছে ইসরায়েল, তাদের বিমান বাহিনী সহ আর অন্যান্য বাহিনী দিয়ে হামলা করে, এবং গাজায় অনেক প্রাণহানির ঘটনা ঘটছে, যেটিকে গণহত্যা বলা হচ্ছে। এটা করে তারা আসলে কি এই যুদ্ধে তারা সফল হতে পেরেছে? প্রথম উত্তর হচ্ছে না। এই প্রতিরোধ যুদ্ধের অনেকগুলো দৃষ্টান্ত আছে যে প্রতিরোধ যোদ্ধারা তাদের একটাই চাওয়া যে আমি আমার ভূমিকে রক্ষা করা, জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। এই যে আমি একটু আগে বললাম যে ইসরায়েলের অনেক নিহত আহত, এটার সংখ্যা কিন্তু তারা প্রকাশ করে না, যে কত নিহত আহত হয়েছে প্রকাশ করে না, রাইট। কিন্তু তাদের পরিবারের কাছে তো খবর যায়, এবং কেউ যে প্রকাশ করবে সেই পথও বন্ধ করে দিয়েছে। আপনি জানেন যে আল জাজিরা একটা আন্তর্জাতিক জনপ্রিয় গণমাধ্যম, তাদের কার্যক্রম ইসরায়েলে, গাজায় সবখানেই বন্ধ করে দিয়েছে ইসরায়েল। জি, ওরা আম্মান থেকে ওরা খবর পায়। আচ্ছা, এখন এই যে গাজায় যে অবস্থাটা হচ্ছে, তারা সমানে মানুষ মেরে যাচ্ছে, কারণ তারা বন্দি ওই মানে জিম্মিদেরকে উদ্ধার করতে পারছে না। আর আরেকটা, এই যে ট্রাম্প আসছে, ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার, সে একসময় বলেছিল গাজায় একটা সুন্দর রিসোর্ট হতে পারে, এবং বর্তমানে যেটা ধারণা করা হচ্ছে যে ফিলিস্তিনিদেরকে একবার বলা হচ্ছে তুমি নর্থে যাও, একবার সাউথে যাও, আবার মাঝখানে থাকো। অর্থাৎ এই গত এই প্রায় 13.5 মাস সময়ের মধ্যে কতবার তাদের জায়গা পরিবর্তন করতে হয়েছে, এবং যাওয়ার পথেও কিন্তু তাদের উপরে হামলা হয়েছে। শেল্টার, রেড ক্রিসেন্টের গাড়ির দেখা যাচ্ছে, মানে ব্যানার দেখা যাচ্ছে, তার উপরে 8 কনভয়ের উপরে হামলা করেছে, রিফিউজি ক্যাম্পে হামলা হয়েছে, স্কুলে হামলা হয়েছে, হসপিটালে পর্যন্ত হচ্ছে। ওদের কোনো কিছুই আপনার ইসরায়েলের জন্য কোনো আইনই কার্যকরী না। সে আইনটা কার্যকরী যেটাতে তারা মনে করে তাদের স্বার্থ উদ্ধার হবে, তাদের স্বার্থ রক্ষা হবে। এবং এইটা মনে করতে গিয়েই গাজার থেকে তারা প্রথমে আক্রমণ করলো হচ্ছে হিজবুল্লাহ। অ্যান্ড হিজবুল্লাহ আপনার হামাসের থেকে অনেক বেশি তারা শক্তিশালী, অনেক। এই হামাসের এই সূত্র হলো 1982 সালে ইসরায়েল এই দক্ষিণ লেবাননের অংশ তারা দখল করেছিল, সেখান থেকে আপনার এই যে হিজবুল্লাহর উত্থান,
এবং ক্রমান্বয়ে তারা দারুণভাবে সংগঠিত হয়েছে। 2006 সালে এই ইসরায়েল গিয়েছিল তাদেরকে আক্রমণ করার জন্য, হিজবুল্লাহ খুব ভালোভাবেই সেটিকে প্রতিরোধ করেছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েল সেটা থেকে চলে আসে। এবং একটি কথিত আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে এটি যুদ্ধবিরতি হলো, বাস্তবে ইসরায়েলের একটি পরাজয় হয়েছে। রাইট। আচ্ছা, সেই 2006 আর আজকে 18 বছর পরে এই হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী। আবার স্টিলথ ড্রোনও তারা ব্যবহার করা শুরু করেছে। মজার ব্যাপার হচ্ছে যে হিজবুল্লাহ লেবাননের একটা অংশ, একটা গোষ্ঠী, তাদের পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব আছে এবং সামাজিক কাজে তারা ইনভলভ। তাদের 3টা উইং আছে, পলিটিক্যাল, কালচার বা সোশ্যাল, এবং একই সঙ্গে তাদের একটি নিয়মিত যুদ্ধ ইউনিট, যেটিকে একদম সামরিক বাহিনীর মতোই তাদের চেইন অফ কমান্ড আছে। এখন হিজবুল্লাহ প্রধান নসরুল্লাহ মারা গেছে, তারপরেও যিনি হয়েছিলেন তেও মারা গেছে। আবার সেদিন দেখলাম যে তাদের স্পোক্স পারসন তারাও মারা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ধরনের প্রতিরোধ যুদ্ধ যারা পরিচালনা করেন তারা কিন্তু একের পর এক চলে গেলেও তারা দাঁড়ায় যায়, কারণ তাদের লক্ষ্য তো আসে, তাদের তাদের লক্ষ্য তো উল্লেখ করাই আছে। আমি এখানে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। একদিকে যেমন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল জড়িয়েছে, আবার সিরিয়াতে আপনি জানেন যে সিরিয়ার গোলান মালভূমি ইসরায়েল দখল করে নিয়েছিল, যে কারণে সিরিয়ার সঙ্গে 67 সালের যুদ্ধে এখন পর্যন্ত সেই দ্বন্দ্ব আছে, এবং সিরিয়া দীর্ঘ গৃহযুদ্ধের পরে হয়তো সেটিকে পুনরুদ্ধারে মনোযোগ দিবে। যাই হোক, সিরিয়াতে ইরানের সামরিক বাহিনীর উপস্থিতি বা বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী যারা মূলত, এমনকি হিজবুল্লাহ যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত, সেই অজুহাতে হরহামেশাই সিরিয়া ইসরায়েল হামলা করে থাকে। তাই সিরিয়া এবং লেবানন পাশাপাশি রাষ্ট্র হয়, এখানে ভূরাজনৈতিক তাৎপর্য অনেক বেশি। এরকম আমরা দেখছি যে ইয়েমেনের যে হুতি বিদ্রোহী, তারাও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। এই যে এতগুলো ফ্রন্ট, একই সঙ্গে আমরা দেখছি যে ইরানও যুক্ত আছে, তাহলে ইসরায়েলকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে পা দিয়েছে। আপনাকে একটা কথা বলি যে এই যে বলেন প্রক্সি ওয়ার, এটা ইরানের প্রক্সি ওয়ার। এখন এইগুলো হচ্ছে ইরান যখন আক্রান্ত হয় 1980 সালের, তখন থেকে তারা দেখে যে কিভাবে মূল ভূখণ্ডে আক্রান্ত হওয়ার আগে বাইরে থেকে শত্রুকে আটকায় দেওয়া যায়, এবং এটাই কিন্তু আপনার তাদের এই প্রক্সির মাধ্যমে। তো এই ইরাকে তাদের মানে সহায়ক জনগোষ্ঠী আছে, সিরিয়াতে আছে, এবং সিরিয়াতে ইরানের অবস্থানটা শক্ত হয়েছে, কারণ বাশার আল আসাদের সরকারকে 2011 সালে উৎখাতের জন্যে সৌদি আরব এবং আরও কয়েকটা উপসাগরীয় রাষ্ট্র প্লাস পশ্চিমা দেশগুলো অনেক ইন্ধন দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। এবং সিরিয়ার সরকারের পক্ষে রাশিয়া এবং রাশিয়ান যুদ্ধ, রাইট। তার ফলে সিরিয়ার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আর একটু বলে রাখি, একসময় সিরিয়া এবং লেবানন দুইটা রাষ্ট্র একসাথে মার্জ হওয়ার কথা শোনা গিয়েছিল। এটা আপনার যখন হাফেজ আল আসাদ যখন সিরিয়ার প্রেসিডেন্ট ছিল, বাশার আল আসাদের পিতা, রাইট, বাশার আল আসাদ, রাইট। তো এখন এই সব মিলায় যে ওই যে প্রতিরোধ যুদ্ধ, এখন কতগুলো ফ্রন্টে ইসরায়েলকে যুদ্ধ করতে হচ্ছে। ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স, সিরিয়া, লেবানন, আর দিকে হামাস। তো এইটাকে আবার এই যুদ্ধকে আর একটু আগায় নেওয়ার জন্য, কারণ নেতানিয়াহুর জানে যে সে যদি ক্ষমতায় থেকে চলে যায় তাহলে তাকে ওই কাঠগড়া যাইতে এবং হয়তো জীবনের বাকি অংশটুকু তাকে জেলে কাটাতে হবে, রাইট। উগ্র ইহুদিবাদীরা নেতানিয়াহুকে সমর্থন করে, এবং নেতানিয়াহু এক মানে তার শুধু চাওয়ার দরকার আমেরিকার কাছ থেকে সব কিছু সে পেয়ে যায়, কোনো বাধা বিপত্তি নাই। তো সেটাকে ভর করে এবং আমেরিকাকে এই যুদ্ধে জড়ানোর জন্য ইরানকে আক্রমণ করে। একটা দেশের দূতাবাস হচ্ছে সেই দেশের ভূখণ্ডের অংশ, সেটা করেছে। তারপরে ইরান পাল্টা মিসাইল এবং ড্রোন হামলা করে। প্রথম যে ড্রোন এবং মিসাইল হামলা করে সেটা দিয়ে মোটামুটি ইসরায়েলের একটু শুনতে হবে যে ওদের কোন জায়গায় তাদের প্রতিরোধ ব্যবস্থা আছে, কি ধরনের আছে, সেটাকে যাচাই করা। এবং তার পরবর্তীতে ইরান যখন এই আক্রমণটা করলো, তখন ইসরায়েল একটা প্রতীকী আক্রমণ করছে, সে কিন্তু বড় ধরনের কোনো আক্রমণ করে নাই। তারপরে এবার যখন আক্রমণ করলো এই যে, এবং বলা হচ্ছে যে মোর দ্যান 90% যে ধরনের প্রায় 200 মিসাইল ব্যবহার করা হয়েছে, এবং সেটা তাদের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কিন্তু সেটা
পশ্চিমা গণমাধ্যম এবং ইসরায়েল সেটা সেভাবে স্বীকার করে না। এরপরে তারা প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধ করতে গেছে, মানে আবার আক্রমণ করে পাল্টা আক্রমণ করবে এই মিসাইল আক্রমণের পরিপ্রেক্ষিতে। তখন তারা গিয়ে দেখলে যে আর যেতে পারে না, কারণ ইরান তাদের প্রতিরক্ষা বিমান প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাইট, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে সাজিয়েছে যে ওই ধরনের সিগন্যালের সাথে F-35 এর মতো অত্যাধুনিক বিমানও সেটাতে ব্যর্থ হয়ে যাচ্ছে। রাইট। এখানে আরেকটা ছোট্ট কথা বলি, এই যে আপনার যেমন ইরান যে ওই যে বিভিন্ন প্রক্সি তাদের পক্ষে যুদ্ধ করছে, এখন ইরানের বড় সাফল্য হচ্ছে চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সাথে ইরানের একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে, এবং ফিলিস্তিনিদের প্রতি এই ধরনের নির্যাতনের কারণে মিশরের প্রেসিডেন্ট সিসিকে যত কিছুই বসে রাখা হোক না কেন বিভিন্ন কিছু দিয়ে, বা আপনি জর্ডানের বাদশাকে যত কিছুই উপঢৌকন দেওয়া হোক না কেন, তাদেরকে নিবৃত্ত করা যেতে পারে, কিন্তু জনগোষ্ঠী ফুঁসে উঠছে, জনগণ ফুঁসে উঠছে, এবং হামাস থেকে শুরু করে এইসব প্রতিরোধ যোদ্ধারা আরব অঞ্চলের মানুষের নিকট কিন্তু পপুলার হচ্ছে। রাইট। এর মধ্যে তুরস্ক ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। তো এখন আবার এই সময়টা এমনই যে জো বাইডেন সমস্ত প্রকারের সাপোর্ট দিয়েছে ইসরায়েলকে, তাদের কোনো কিছুতে না নাই, মুখে যাই বলুক না কেন। আবার ট্রাম্পের যে প্রশাসন সাজিয়েছে তার হচ্ছে নিও কনজারভেটিভ, এবং তারা ইসরায়েলের চরমভাবে সমর্থন করে, রাইট। কাজেই ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে যে যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়টা কোন দিকে যাবে সেটা বলা মুশকিল। এটা আরেকটা বড় জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইরান ব্রিক্সের সদস্য হয়ে গেছে, এবং ইরানের সম্পদ দেখেন, তেল গ্যাস আছে, আর হচ্ছে লিথিনিয়ামের বিশাল খনি আবিষ্কৃত হয়েছে, আর হচ্ছে বিশাল জনগোষ্ঠী যারা প্রশিক্ষিত এবং যারা শিক্ষিত, সায়েন্টিফিক এডুকেশন। 79 সালের ইসলামী বিপ্লবের পরে ইরান যে কাজটা করেছিল, প্রথম যে কাজটা করেছিল, যে একাডেমিক কারিকুলামগুলোকে তাদের প্রয়োজন অনুযায়ী সাজাইছে। বিপ্লবের সুফলটা ঘরে নেওয়ার জন্য যা করা দরকার সবই করেছে, রাইট। সুতরাং শোনা যাচ্ছে যে ইরানকে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম সাপ্লাই করেছে, মিসাইল সাপ্লাই সিস্টেম করেছে, এবং গোপন কি ধরনের অস্ত্র দিয়েছে সেটা প্রকাশ করে নাই। তবে ইসরায়েলিরা এবং আমেরিকানরা আশ্চর্য হয়ে গেছে কিভাবে যে তাদের বিমান বিভিন্ন ধরনের মানে মনিটরিংয়ের সম্মুখীন হচ্ছে, যেটা তার কাছে পরিচিত ছিল না। এটা একটা দিক। আরেকটা হচ্ছে ইরান ইটসেলফ মানে দারুণভাবে প্রাকৃতিক দিক দিয়ে তারা সুরক্ষিত। পশ্চিমে মার্শিল্যান্ড আছে ইরাকের সাথে, আর পাহাড় আছে, পর্বত, আবার উত্তরে পর্বত আছে, পূর্বে হচ্ছে বিশাল মরুভূমি। আচ্ছা, আর শুধু মানে হরমুজ প্রণালী, পার্সিয়ান গালফ, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাইট, গুরুত্বপূর্ণ। এখন এই জায়গায় আপনার ছোট্ট কথা বলে রাখি, ব্রিক্সের সদস্য হওয়ার পরে এবং 95% ইরানের তেল যায় হচ্ছে চায়না। কাজে চায়না কোনো সময় চাইবে না যে তাদের এই তেলের সরবরাহটা বন্ধ হোক। রাশিয়া কোনো সময়, কারণ এই যে ড্রোন দিয়ে যেভাবে রাশিয়াকে সাহায্য করেছে, উন্নত মানের ড্রোন, যেটাকে কামিকাজি ড্রোন বলা হয়, এছাড়াও আরো অন্যান্য, ওটা জাস্ট আসছে ড্রোন দিয়েছে। কামিকাজি ড্রোন হচ্ছে মানে যেটা আত্মঘাতী বোম, সেটাকে বলা হচ্ছে কামিকাজি। এটা জাপানি একটা টার্ম থেকে আসছে। এই ইনফ্যাক্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওদের ছিল এক পাইলট, এক বিমান, এক জাহাজ, ওই জাহাজের উপর ডাইভ করতো, সেইটা থেকে কামিকাজি, আত্মঘাতী যেটারে বলে আর কি। তো এখন এই সব মিলে যে পরিস্থিতি জটিল, অনিশ্চিত, কারণ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা কিভাবে লিঙ্ক আপ হবে এটা খুব বলা মুশকিল। তবে ইরানকে যত হালকা মনে করেছিল সে হালকা না। আর মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আজ থেকে 30 বছর আগের মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য, তারপরে সামরিক সামর্থ্য, আর আজকে এক না, উপরন্ত তার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সামর্থ্য অনেক বেড়ে গেছে। কোথায় ইরান ছিল 30 বছর আগের যে অবস্থা, আর সে ইরান আজকে সামরিক দিক দিয়ে কত দিকে আগে গেছে। আর একটা ছোট্ট কথা না বললেই না, ইরান কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে
আরব দেশগুলোর সাথে যাদের বৈরিতা ছিল অনেক মিটিয়ে ফেলছে রাইট। এবং ইরানের বিরুদ্ধচারণ যে আগে যেভাবে করতো ওই গালফ স্টেটগুলো এখন সেভাবে আর। আপনার নিকট আমার সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই চলমান পরিস্থিতির এন্ডে গিয়ে তার প্রভাব কি ধরে রাখতে সক্ষম হবে? আমার মনে হচ্ছে এটা প্রায় অসম্ভব, কারণ জনগোষ্ঠী খুবই বিপক্ষে এবং এই হত্যাকাণ্ড এবং ইসরায়েলের মাধ্যমে আমেরিকান যে হত্যাকাণ্ড সেটা আর মানুষ আর মেনে নিতে চাইছে না। আর একটা ছোট্ট কথা বলি, যে ইয়াং জনগোষ্ঠীগুলো আরব দেশগুলোতে তারা কিন্তু এইগুলো তাদের বড় বড় নেতারা বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু ইয়াং জনগোষ্ঠী কিন্তু ওইভাবে বিক্রি হয় না। আপনি খেয়াল করেন আমাদের দেশে এই যে জুলাই যে অভ্যুত্থান হলো, 36শে জুলাই যে চূড়ান্ত বিজয় হলো তরুণদের হাত ধরে, বুড়া নেতা তার জন্মের কত বছর আগে থেকে রাজনীতি করছে, তারা পলিসি ফর্মুলেট করতে পারে না, কিন্তু কি অদ্ভুত একটা করছে যে অনেকগুলো লিডার একজন যদি ধরা পড়ে যেন আরেকজন কাজ চালায় নিয়ে যেতে পারে, এই যে সমন্বয়কের মাধ্যমে যেগুলো করছে। তো ওই মানে জনগোষ্ঠী তো তাদের দেশেও আছে, সুতরাং ওই আমেরিকান ওই আগের অবস্থানে ফেরত যাওয়ার সুযোগ খুব কম। তবে আমার আশঙ্কা হচ্ছে ধ্বংসযজ্ঞ বাড়ার সম্ভাবনা খুব বেশি। জনাব মেজর আশরাফুজ্জামান আমাদের স্টুডিওতে এসে মূল্যবান বিশ্লেষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, নিউজ টুডের নিয়মিত টক শো স্বাধীন বাংলাদেশ অনুষ্ঠানে আমরা অন্য পর্বে জাতীয় অথবা আন্তর্জাতিক ঘটনা প্রবাহ থেকে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আপনারা এই অনুষ্ঠান দেখার জন্য নিউজ টুডের সোশ্যাল মিডিয়া ইউটিউবে নিউজ টুডে এই হ্যান্ডেলটি ব্যবহার করে দেখতে পারবেন। একই সঙ্গে আপনারা এই অনুষ্ঠানটি নিউজ টুডে বিডি ফেসবুক পেজেও দেখতে পাবেন। সবাইকে অনুষ্ঠানটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।